তাহলে আমরা আমাদের ব্রেক পরবর্তী সেশনটা শুরু করি। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হার্ট, যেটা আমাদের এই লেকচারের একটা কোর পয়েন্ট বলা যায়। আপনার পরীক্ষা এফসিএস প্যাটার্ন পরীক্ষাতে হার্ট থেকে কোশ্চেন থাকবে এবং হার্টের কিছু ফোকাল জায়গা রয়েছে যেখান থেকে কোশ্চেন খুব ফ্রিকুয়েন্টলি থাকে। সো এই টপিক্সকে বাদ দেওয়া যাবে না। ফরচুনেটলি এই টপিক্সটা এমন একটা টপিক্স যেটা হচ্ছে এমবিবিএস এর ফার্স্ট কার্ডে সবচেয়ে বেশি সময় দিয়ে যে টপিক্সটা পড়ছে সেটা হচ্ছে হার্ট। সো হার্ট থেকে আমাদের ম্যাক্সিমাম কন্টেন্টই পড়া আছে এবং মজার ব্যাপার হচ্ছে হার্ট থেকে আমরা যত বেশি পড়াশোনা এর আগে করেছি ততটা লাগবে না, অনেক কম পড়তে হবে। এখন যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেই জায়গাগুলো আমি আপনাদেরকে হাইলাইটস করব। হার্ট থেকে তিনটা বিষয় মাস্ট টু নো অবশ্যই পড়তে হবে, যেটা ইনফিনিটিভ স্টারকে যদি আবারও ডাবলিং করতে চান সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ হার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভালো করে পড়তে হবে। অ্যান্ড 2 নম্বর পয়েন্ট হচ্ছে হার্টের কিছু মরফোলজিক্যাল স্ট্রাকচার, এই জায়গাটা আমি ফোকাস করব যে এই কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি আসে, এবং হার্টের ডেভেলপমেন্ট যেটা সবচেয়ে খারাপ কোশ্চেন। হার্টের ডেভেলপমেন্ট থেকে ফুল স্ট্রিমের কোশ্চেন সবসময় আসে এমনটা নয়, তবে বিভিন্ন স্ট্রিমের মধ্যে হার্টের ডেভেলপমেন্টের খারাপ খারাপ কোশ্চেন্সগুলো, খারাপ খারাপ স্ট্রিমগুলো, ডিফিকাল্ট স্ট্রিমগুলো হার্টের ডেভেলপমেন্ট থেকে চলে আসে। সো হার্টের ডেভেলপমেন্ট আপনাকে কনফিডেন্টলি অ্যান্ড ক্লিয়ারলি জানতে হবে। তো ওকে, প্রসিড করি। দিস ইজ দ্য 3D স্ট্রাকচার অফ হার্ট। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 60-তে হার্ট সম্পর্কে কথা বলা আছে। সো পেজ নম্বর 60 বের করেন। অ্যান্ড দিস ইজ দ্য 3D স্ট্রাকচার অফ হার্ট। একটু খেয়াল করেন, দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল, দিস ইজ লেফট ভেন্ট্রিকল, এখানে আছে লেফট অ্যাট্রিয়াম আছে। এইটা কি বলেন? দিস স্ট্রাকচার, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ বা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যে আর্টারি আছে, কোন আর্টারির ব্রাঞ্চ এটা? It is a branch of left coronary artery. ওকে, এই তথ্যগুলো আমাদের দরকার। এরপরে এই ছবিটা দেখেন, এখানে একটা স্ট্রাকচার রয়েছে, এটার নাম কি? দিস ইজ দ্য করোনারি সাইনাস, যেটাকে বলা হয় হার্টের টোটাল ভেনাস ড্রেনেজ সিস্টেম। এখানে কোন কোন ভেনগুলো সে ড্রেন করে, করোনারি সাইনাস সম্পর্কে ডিটেলস জানতে হবে। অ্যান্ড এরপর দেখেন হার্টের কিছু স্ট্রাকচার আমাদের পড়তে হবে। আমাদের পেজ নম্বর 60-তে আমরা হার্টের কিছু কথাবার্তা আছে, এখানে খেয়াল করেন যে এনবি দিয়ে যে কথাগুলো আছে, লেন্থ, ওয়েট, কনিক্যাল শেপ ইত্যাদি যে স্ট্রাকচারগুলো, এই কথাগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ে নেবেন। এরপর দেখেন পেজ নম্বর 61-এ দেখেন 61-এ কিছু রিলেভেন্ট কথা আছে, আপনি একটু স্কিপ করে চলে আসেন পেজ নম্বর 63। এখানে আমাদের কিছু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে 63 নম্বর পেজে। রাইট অ্যাট্রিয়াম আমরা তিনটে জায়গা পড়বো, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্টেরিয়র রাফ পার্ট, পোস্টেরিয়র স্মুথ পার্ট এবং কিছু স্ট্রাকচার এসে ওপেন করে। এখানে একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, সেটা হচ্ছে করোনারি সাইনাস কোন লেভেলে ওপেন করে। খুব ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় বারবার আসে এই টপিকসটা। ভালভ অফ দ্য করোনারি সাইনাস কি দিয়ে গার্ডেড থাকে এবং কোন লেভেলে এসে করোনারি সাইনাস ওপেন করে। দিস ইজ দ্য করোনারি সাইনাস। খেয়াল করেন, দিস ইজ দ্য অ্যাট্রোভেন্ট্রিকুলার ক্যানাল, রাইট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার জাংশন, দ্যাট ইজ অ্যাট্রোভেন্ট্রিকুলার ক্যানাল, অ্যান্ড দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কেবল ওপেনিং। এই দুটোর মাঝখানে জায়গাতে এসে ওপেন করে কে? করোনারি সাইনাস। তাহলে করোনারি সাইনাস ওপেন এট দ্য জাংশন বা ইন বিটুইন রাইট অ্যাট্রোভেন্ট্রিকুলার ক্যানাল অ্যান্ড দ্য ইনফিরিয়র ভেনা কেবল ওপেনিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, এবং এটা আমাদের পেজ নম্বর 63-তে আছে। দেখেন করোনারি সাইনাসের যে জায়গাটি। এরপরে দেখেন রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের কিছু কথা পড়তে হবে। রাইট ভেন্ট্রিকলের মধ্যে দেখেন দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম, আমরা বললাম রাইট অ্যাট্রিয়ামের পরে অংশ দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড দিস ওয়ান ইজ লেফট ভেন্ট্রিকল, দিস ইজ লেফট অ্যাট্রিয়াম। রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের কিছু বৈশিষ্ট্য আছে এবং স্পেশালিটি আছে, এগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। প্রথমে যদি বলি যে রাইট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডের প্রেশার কেমন থাকে, ডেফিনেটলি লেফট ভেন্ট্রিকলের থেকে কম প্রেশার থাকে। রাইট ভেন্ট্রিকলে দেখেন মাসকুলেচারটা এটা রিলেটিভলি লেফটের থেকে অনেক থিন, তাহলে লেফট ভেন্ট্রিকলের মাসকুলেচার 3 টাইমস থিকার দেন দ্য রাইট। তারপরে পয়েন্টে যদি বলি, দেখেন রাইট সাইডে সবকিছু একটু বেশি বেশি ভাবে মনে রাখবেন যে ট্রাইকাসপিড ভালভ থাকে। ভালভ যদি হয় ট্রাইকাসপিড, তাহলে মাসল কয়টা থাকবে? পেপিলারি মাসল 3টা। ইয়েস, রাইট সাইডে 3 পেপিলারি মাসল থাকে। এবং এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট কনফিউশন আছে, আমাদের যে অ্যানাটমির একটা বেদবাক্যের মতো বই, সেটা কি লামলি। লামলিতে একটা গ্রস মিস্টেকেন আছে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল কন্টেন্ট 2 পেপিলারি মাসল অ্যান্ড এটা ট্রু স্টিম হিসেবে দেওয়া আছে। তো যদি দেখেন যে কোশ্চেন্সটা হুবহু লামলির 5টা স্টিমি থেকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি ভুল হলেও ওটাই দাগাবেন। বাট
যখন দেখবেন যে কোশ্চেন্সটা নতুনভাবে রিসেট করা, স্ট্রিমগুলো ডিফারেন্ট, তখন অবশ্যই রাইট ভেন্ট্রিকুলার পেপিলারি মাসল 3টা। তবে আমার ব্যক্তিগত মতামত, যাই আসুক না কেন সঠিক উত্তর দাগানোই বুদ্ধিমানের কাজ হবে, বিকজ রাইট সাইডে যে 3টা পেপিলারি মাসল ইট ইজ এস্টাবলিশড। ওকে, লেফট সাইডে তাহলে পেপিলারি মাসল কয়টা? যেহেতু লেফট সাইডে ভালভকে বলে বাইকাসপিড ভালভ, সো লেফট সাইডে পেপিলারি মাসল 2টা। তো লেফট সাইডে পেপিলারি মাসল 2টা, বাইকাসপিড ভালভ। এখন দুটো ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমরা যদি ক্রস সেকশন করি, এইটাকে যদি বলি দিস ইজ দ্য হার্ট, তাহলে আমরা হার্টটাকে যদি এটা ক্রস সেকশন ভাবে আমি দেখানোর চেষ্টা করি, মাঝখানে তো আমাদের কি আছে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে দুইটা সেপ্টাম যদি আমরা রাখি, তাহলে আমরা যদি বলি দিস ইজ দ্য ভেন্ট্রিকুলার ক্যানাল, ইয়েস, দুই সাইডে দুইটা ভেন্ট্রিকুলার ক্যানাল, এটাকে আমরা বললাম রাইট, এটাকে বললাম লেফট। লেফট ভেন্ট্রিকুলার মধ্যে ব্লাডের প্রেশার থেকে অনেক এবং অনেক বেশি কন্ট্রাকশন করে, স্ট্রং কন্ট্রাকশন করে লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাডকে ইজেক্ট করতে হয় ইনটু দ্য অ্যাসেন্ডিং এওটা। সো লেফট ভেন্ট্রিকুলে ব্লাডের প্রেশারের চাপে আস্তে আস্তে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা এদিকে সরতে থাকে। একটা সময় লেফট ভেন্ট্রিকুলের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা সরতে সরতে ঠিক এইরকম একটা পজিশন হয়ে যায়। তাহলে লেফট ভেন্ট্রিকুলের মধ্যে ব্লাডের প্রেশার অনেক বেশি থাকার কারণে, খেয়াল করেন, লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাডের প্রেশার বেশি থাকার কারণে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম রাইটের দিকে সরে যায়। তাহলে সরে গেলে রাইট ভেন্ট্রিকুলার ক্যানালকে যদি ক্রস সেকশন করা যায়, দেখা যাবে যেটা অর্ধচন্দ্রাকৃতির, ক্রিসেন্টিক শেপ। এজন্য বলা হয় রাইট ভেন্ট্রিকুলার ক্যানাল ইজ ক্রিসেন্টিক ইন ক্রস সেকশন এন্ড লেফট ভেন্ট্রিকুলার ক্যানাল হয়ে গেছে ওভাল অর রাউন্ডেড ইন ক্রস সেকশন। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, এবং পরীক্ষার এটা স্টিম বারবারই আসে। এবং এখানে আরেকটা মজার বিষয় আছে, যেহেতু লেফট থেকে আমি রাইটে পুশ করতেছি, ঠেলা দিচ্ছি, সো রাইট ভেন্ট্রিকুল সরতে সরতে রাইট ভেন্ট্রিকুলার ওয়ালও তো সরে যাবে আস্তে আস্তে, তাহলে তো হার্টটাই শিফটিং হয়ে যাবে। নো, এটা হতে দেয় না। এটা হতে দেয় না কোন স্ট্রাকচার? এখানে মডারেটর ব্যান্ড নামে একটা স্ট্রাকচার রয়েছে। খেয়াল করেন, দিস ওয়ান আমরা বলেছিলাম যে রাইট সাইডে পেপিলারি মাসল টোটাল 3, anterior, posterior and the septal. This is the anterior papillary muscle. Anterior papillary muscle যদি একটা বৈশিষ্ট্য দেখেন, এইটা হচ্ছে আমাদের anterior papillary muscle. Anterior papillary muscle এর মধ্যে আমরা যদি ছবিতে দেখানোর চেষ্টা করি, আমরা যদি বলি this one is the right ventricular canal দেখাচ্ছি, তাহলে এইটা যদি হয় আমাদের papillary muscle, এটাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি দিস ইজ দ্য anterior papillary muscle, তাহলে anterior papillary muscle-কে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের সাথে একটা মাসকুলার রিজ দিয়ে টেনে ধরে রাখা হয়। এটাকে বলা হয় মডারেটর ব্যান্ড, হুইচ প্রিভেন্ট দ্য ডিস্টেনশন অফ দ্য রাইট ভেন্ট্রিকুল। রাইট ভেন্ট্রিকুলার ওভার ডিস্টেনশনটাকে প্রিভেন্ট করে। এবং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, যেটা বলি বান্ডল ব্রাঞ্চ এসে এদিক দিয়ে ঢুকে যায়। তার মানে নার্ভ যে হার্টের যে নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, রাইট বান্ডল ব্রাঞ্চ, তার ব্রাঞ্চগুলো এই মডারেটর ব্যান্ডের মধ্যে ঢুকে যায়। তাহলে মডারেটর ব্যান্ড, এটা আমাদের লেকচার শিটে পেজ নম্বর 65 এর নিচের দিকে দেখেন, একদম লাস্ট যে প্যারাটা, মডারেটর ব্যান্ড ইট ইজ দ্য সেপ্টো মার্জিনাল ট্রাবিকুলাম। তার মানে সেপ্টাম থেকে মার্জিনের দিকে যে ট্রাবিকুলাম, দিস ইজ দ্য সেপ্টাম এন্ড দিস ইজ দ্য মার্জিন, সেপ্টো মার্জিনাল ট্রাবিকুলাম. It is thick muscular ridge extending from the ventricular septum to the base of the anterior papillary muscle. It conveys the right branch of atrioventricular bundle of His. It prevents the over distension of right ventricle. This is very important for single based questions. So এইটা একটা ইম্পর্টেন্ট আমাদের রিলেশন ছিল। আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, this is the crescentic shape right ventricle and this is the rounded shape left ventricular canal. এরপর আরেকটি জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমাদের পেজ নম্বর 67 এ আসেন। 67 নম্বর পেজে দেখেন যে ফাইব্রাস স্কেলেটন অফ হার্ট। হার্ট তো একটা ভিসেরা, সো হার্টের তো কোনো স্কেলেটন থাকার কথা না, বাট ইট হ্যাজ এ স্কেলেটাল স্ট্রাকচার। হার্টের একটা স্ট্রাকচার যেটাকে বলা হয় ফাইব্রাস স্কেলেটন। আমরা যখন ইন্টারভার্টিব্রাল ডিস্ক পড়েছি, ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে আমরা পড়েছিলাম কি আউটার এনোলাস ফাইব্রোসাস এন্ড ইনার নিউক্লিয়াস পালপোসাস, লাইক দ্যাট ওইরকম একটা স্ট্রাকচার আছে আমাদের হার্টের মধ্যে। দেখবেন যে আমরা যদি বলি দিস ইজ দ্য হার্ট, তাহলে দেখেন হার্টের এই বরাবর এসে আমাদের সেপ্টাম, তাহলে আমাদের
দুটো অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিপিস রয়েছে। দিস ইজ দ্য রাইট সাইডের অরিপিস, দিস ইজ দ্য লেফট সাইডের অরিপিস। এই অরিপিসগুলোর চারপাশ দিয়ে রিমের মতো, একদম সারাউন্ডিং দ্য রিমের মতো একটা ফাইব্রাস স্ট্রাকচার থাকে। আপনারা দেখবেন যে যখন স্টেবিলিটি দেওয়ার প্রশ্ন আসে, মাসল কিন্তু কোনো স্টেবিলিটি দেয় না। ফাইব্রাস স্ট্রাকচার, কার্টিলেজিনাস অ্যান্ড বোনি স্ট্রাকচার, এগুলো মূলত স্টেবিলিটি দেয়। তাহলে এই রিংয়ের চারপাশ যেটা মাসকুলাসার স্ট্রাকচার থাকে এবং দুই রিংয়েই থাকে এবং এটার শেপটা এইভাবে হয়ে যায়। দিস নাও লুকস লাইকস দ্য ফিগার অফ 8। আমরা যে শব্দটা পড়ি 8, আমরা যে ইংলিশে 8 লিখি, এই 8কে বলা হয় ফিগার অফ 8। তাহলে রাইট ভেন্ট্রিকল এন্ড লেফট ভেন্ট্রিকল, দুই অ্যাট্রোভেন্ট্রিকুলার যে অরিফিস, এর চারপাশ দিয়ে ফাইব্রাস স্ট্রাকচারগুলো এমনভাবে থাকে যেটাকে দেখলে মনে হবে একটা ইংলিশ 8, এটাকে বলা হয় ফিগার অফ 8। লেকচার শিটে পেজ নম্বর 67-এ দেখেন একদম উপরের দিকে কার্ডিয়াক স্কেলিটন বলে যে জায়গাটা, দিস ইজ দ্য কালেকশনস অফ ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু ইন দ্য ফর্ম অফ 4 রিংস। আলটিমেটলি কি দাঁড়াইছে, লাস্ট লাইনটা ওখানে দেখেন, এটা অ্যানুলাস ফাইব্রোসাস বলা হয় এবং এটা ইন দ্য ফর্ম অফ ফিগার অফ 8। এবং আপনি যদি এটা ছবিটাও দেখতে চান তাহলে লেকচার শিটে পেজ নম্বর 70 নম্বর পেজে দেখেন, আমি যেই ছবিটা এখানে দেখালাম সিমিলার একটা ছবি রয়েছে পেজ নম্বর 70-তে লেকচার শিটে। দিস ইজ দ্য ফিগার অফ 8। দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর সিঙ্গেল বেসড কোয়েশ্চেন্স। ফিগার অফ 8 কি দিয়ে ফর্মড হয় অথবা কোন জায়গায় থাকে, এই ধরনের তথ্য দিয়ে। ওকে, আমরা আবার ফিরে আসি 67 নম্বর পেজে। কার্ডিয়াক স্কেলেটন সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেয়েছি। অ্যাট্রোভেন্ট্রিকাল রিংস ইন দ্য ফর্ম অফ ফিগার অফ 8 এ থাকে এবং দিস আর দ্য ফাইব্রাস স্ট্রাকচার। ওকে, এরপরে আমরা যদি একটু ব্যাকে আসি তাহলে আমাদের লেকচার শিটের পেজ নম্বর 63-তে চলে আসেন আরেকবার। 63 নম্বর পেজে দেখেন অ্যাট্রিয়ামের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন এক্সটার্নাল ফিচার, এখানে কিছু রিলেশন দেওয়া আছে, এগুলো একটু পড়তে হবে, দিস ইম্পর্টেন্ট। দেন ইন্টারনাল ফিচারের মধ্যে যেটা এ অ্যান্ড বি, এ মানে পোস্টেরিয়র স্মুথ পার্ট অ্যান্ড অ্যান্টেরিয়র রাফ পার্ট, এই দুটো শব্দ অবশ্যই পড়তে হবে এবং ডেভেলপমেন্ট আমি আপনাদেরকে ইজিলি ডিসকাস করব। দেন সেপ্টাল ওয়াল অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট অ্যাট্রিয়ামের সেপ্টাল ওয়ালে কি কি স্পেশালিটি আছে, 1 2 3 4 চারটা পয়েন্ট দেওয়া আছে, চারটা পয়েন্ট সম্পর্কে জানতে হবে। ডিফারেন্সটা একটু দেখে নিন, পরের পৃষ্ঠায় আসেন পেজ নম্বর 64 নম্বর পেজে দেখেন লেফট অ্যাট্রিয়ামের কিছু এক্সটার্নাল ফিচার দেওয়া আছে, ইন্টারনাল ফিচারটা একটু রিলেটিভলি বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন দ্য কম্পারিজন বিটুইন রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম একটু দেখে নেবেন। দেন ক্লিনিক্যাল কোরিলেশন যে শব্দটা আছে, এটা ফর এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারি যারা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। দেন চলে আসেন 65 নম্বর পেজে, আমরা যেখান থেকে চলে গেছিলাম রাইট ভেন্ট্রিকল। ওকে, রাইট ভেন্ট্রিকল এক্সটার্নাল ফেসার, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখবেন যে আমরা যদি হাতটা এইভাবে ধরি, তার দুটো সারফেস মূলত, একটা সুপিরিয়র বা স্টার্নোকোস্টাল সারফেস এন্ড দ্য ডায়াফ্রাগমেটিক অথবা ইনফিরিয়র সারফেস। এই স্টার্নোকোস্টাল সারফেসটা কোন ভেন্ট্রিকল দিয়ে মূলত হয় এবং ইনফিরিয়র সারফেসটা কোন ভেন্ট্রিকল দিয়ে হয়, দিস টু ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। Sternocostal surface is 2/3, মানে maximum portion is formed by right ventricle, and the inferior surface maximum portion, that is 2/3 portion, is formed by left ventricle. This is very important information. And এই পেজে দেখেন ইন্টারনাল ফিচার যেখানে আছে, ইন্টারনাল ফিচারগুলোর মধ্যে ক্যাভিটির শেপ যেটা আমরা বললাম, একদিকে ক্রিসেন্ট্রিক একদিকে রাউন্ডেড, দিস ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন নিচের দিকে আরো দেখেন পেপিলারি মাসল, দিস information is very very important, ট্রিপল স্টার দিয়ে রাখেন। পেপিলারি মাসল কয়টা আছে, রাইট সাইডে 3 পেপিলারি মাসল এন্ড লেফটে 2 পেপিলারি মাসল, এন্ড দ্য মডারেটর ব্যান্ড, এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। নেক্সট চলে আসেন 66 নম্বর পেজে, এখানে রিলেভেন্ট কিছু তথ্য আছে, পড়ে নেবেন। স্পেশালি দ্য ইন্টারনাল ফিচার অফ দ্য লেফট ভেন্ট্রিকল, কয়টা মাসল থাকে এই কথাগুলো পড়বেন। এন্ড লাস্টলি এই পেজের নিচের দিকে 2 নম্বর টেবিল যেটা দেখেন, এটা সক দেওয়া আছে, কম্পারিজন বিটুইন রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, এটা একটু ভালো করে পড়বেন, এখান থেকে স্টিমগুলো চলে আসে, দিস ইজ ইম্পর্টেন্ট। এরপর আসেন পেজ নম্বর 67, আমরা এ নিয়ে কথা বলেছি, দেন প্রসিড অন। এরপরে চলে আসেন পেজ নম্বর 71 এ দেখেন যে টপিকসটা আছে সেটা হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এর মধ্যে একটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসএনওড। আমাদের এখানে 6টা পয়েন্ট রয়েছে, পার্টস অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট হ্যাজ 6 পয়েন্ট, আউট অফ 6 আমরা যেটাতে এমফাসিস দেব সেটা হচ্ছে অনলি দ্য এসএনওড। তাহলে এসএনওড এর ডিটেইলস পড়তে হবে, ইটস লোকেশনস, ইটস শেপ, সাইজ, থিকনেস, ফাংশন এন্ড এভরিথিং।
SA node এরপরে আসেন, this is the SA node, this is AV node, this is the bundle of fish, these are the Purkinje fiber, this is the conducting system of heart. একটু যদি খেয়াল করেন দেখেন SA node কোথায় থাকে, রাইট এট্রিয়ামের মধ্যে, AV node এটাও রাইট এট্রিয়ামের মধ্যে, বান্ডল অফ ফিশ রাইট সাইড রাইট এট্রিয়ামের মধ্যে, দেন যার তার। তাহলে কন্ডাক্টিং সিস্টেমে দেখেন ম্যাক্সিমাম পোরশন SA node, AV node all are in the right side. তার মানে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট মূলত কোন সাইডে থাকে, রাইট সাইডে। তাহলে ব্লাড সাপ্লাই যদি আমরা বলি দেখবেন কন্ডাক্টিং সিস্টেমের ব্লাড সাপ্লাই মোস্টলি ফ্রম দ্য রাইট সাইড, লেফট সাইডে শুধু যেটুকু লেফটের মধ্যে ঢুকে আছে ততটুকুই। এরপরে আমরা যে টপিকসটা পড়ব হার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যদি হার্ট থেকে একটা প্রশ্ন পড়তে চান, একটা টপিকস পড়তে চান, সেটা পড়বেন ব্লাড সাপ্লাই অফ হার্ট। লেকচার শিটে পেজ নম্বর 72 বের করেন। 72 নম্বর পেজে ব্লাড সাপ্লাই অফ হার্ট দেওয়া আছে, এখান থেকে শুরু করে 73 এন্ড 74 নম্বর পেজের উপর পর্যন্ত যতগুলো কথা আছে, দ্যাট ইজ ব্লাড সাপ্লাই অফ হার্টের মধ্যে যা কিছু কথা আছে অল আর ট্রিপল স্টার এবং ইনফিনিটিভ স্টার দুটোই দেওয়া যায়। তাহলে সবগুলো যদি ট্রিপল স্টার দেন তাহলে ইনফিনিটিভ কোনগুলোকে দেবেন, এই পেজে 72 নম্বর পেজে দেখেন একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের নিচে যে প্যারাটা ট্রিপল স্টার দেওয়া ওর পাশে একটা ইনফিনিটিভ দিয়ে লিখে রাখা আছে ইনফিনিটিভ স্টার। দ্যাট ইজ এরিয়া সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, এরিয়া সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে এখান থেকে। এছাড়াও কোশ্চেন আসে আর্টারিগুলোর অরিজিন, দ্যাট ইজ করোনারি আর্টারি কোথা থেকে অরিজিন করলো, তার কোর্স, তার ব্রাঞ্চ, তার রিলেশন, কোন কোন এরিয়া সাপ্লাই দেয়, অল ইনফরমেশনস আর ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা সিঙ্গেল ওয়ার্ডে মানে এক নিঃশ্বাসে যে পড়াটা শিখতে হয়, ব্লাড সাপ্লাই অফ হার্ট, রাইট করোনারি আর্টারি কোন কোন এরিয়া সাপ্লাই দেয়, লেফট করোনারি আর্টারি কোন কোন এরিয়া সাপ্লাই দেয়, এক নিঃশ্বাসে মুখস্থ করার মতো করে পড়বো যেন এটা কখনো কোনোভাবে ভুল না হয়। এটি তো আমার সাথে মিলিয়ে নেন আপনারা। এটা বোঝার আগে আপনাকে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। দেখবেন যে হার্টের ক্ষেত্রে কি হয়, দুটো অ্যাট্রিয়াম এসে মাঝখানে জোড়া লেগেছে, এটাকে বলে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। সিমিলারলি দুটো ভেন্ট্রিকুল এসে মাঝখানে জোড়া লেগেছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে, তাহলে এই সেপ্টামের উপরের দিকে দুটো যেখানে জোড়া লেগেছে দুই ভেন্ট্রিকুল, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। সিমিলারলি ইনফিরিয়র সারফেসে একটা গ্রুপ রয়েছে, সেটাকে বলা হয় পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যে আর্টারি ব্রাঞ্চ থাকে সেটাকে বলা হয় লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যে আর্টারি ব্রাঞ্চ থাকবে সেটাকে বলা হয় রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। তাহলে এখন যদি আমরা বলি যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এইটার একটা উপরের পার্ট, একটা নিচের পার্ট রয়েছে, সো এখানেও ব্লাড সাপ্লাই দুই ভাগে বিভক্ত হবে। তাহলে এখন দেখেন লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ সাপ্লাই দিচ্ছে লেফট অ্যাট্রিয়ামকে এবং লেফট ভেন্ট্রিকলকে, যেহেতু ওই গ্রুপ বরাবর দিয়ে যাচ্ছে, তাহলে এই গ্রুপ দিয়ে যাওয়ার সময় রাইট ভেন্ট্রিকলের যে পোর্শনটুকু টাচ করে আছে সেটুকুকে সাপ্লাই দেয়। So left coronary artery supply the left atrium, left ventricle total and right ventricular adjacent portion with the anterior interventricular group. এরপর আসেন interventricular septum। এই সেপ্টাম যদি বলি এরকম সেপ্টাম একটা আপার হাফ লোয়ার হাফ, তাহলে আপার হাফে কোন আর্টারি ব্রাঞ্চ রয়েছে, অফকোর্স লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের প্রক্সিমাল হাফ অথবা আপার হাফ is supplied by left coronary artery branch and lower half is supplied by right coronary artery branch. তাহলে এখন যদি আমরা কাউন্টার পার্ট হিসেবে বলি রাইট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দেয়, তাহলে রাইট এট্রিয়াম নাম্বার 1, ওকে। দেন রাইট ভেন্ট্রিকল টোটালি এক্সেপ্ট কোনটুকু, যেটুকু অ্যাটাচড উইথ দ্য এন্ট্রি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এন্ড লেফট ভেন্ট্রিকলে কতটুকু সাপ্লাই দিবে, যে অংশটুকু পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের সাথে টাচ করে আছে এই অংশটুকু। এন্ড দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের কোন অংশটুকু, লোয়ার হাফ। এন্ড conducting system SA node, AV node, right bundle branch all are supplied by right coronary artery. খেয়াল করেন, this is the right coronary artery branch and this is the left coronary artery branch. Right coronary artery supplying the right atrium, right ventricle whole and adjacent portion of the left ventricle in the posterior interventricular group. And the conducting system mostly left coronary artery is supplying the left atrium, left ventricle সবটুকু and adjacent portion of the right ventricle with the anterior interventricular groove and the interventricular septum upper half. This is supplied by left coronary artery. দেখেন এইরকম একটা তথ্য লেখা আছে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 72 তে নিচের দিকে, এটা ইনফিনিটিভ স্টার বলেছি,
এটা area supplied by right coronary artery কোনটুকু 1 2 3 4 very important, then area supplied by left coronary artery 1 2 3 4, these are very important. পরের পৃষ্ঠে দেখেন একটা ডিফারেন্স দেওয়া আছে, দ্যাট ইজ রাইট coronary artery লেফট coronary artery, এই টেবিলটা একটু পড়বেন। পরীক্ষার কোশ্চেন যেখান থেকে বারবারই আসে, দ্য ডিস্ট্রিবিউশনস অফ লেফট coronary artery shows that কোথায় ডিস্ট্রিবিউশন আছে, এই কথাগুলো আপনাকে পড়তে হবে। এরকম কিছু জায়গা অ্যানাস্টোমোসিস কোথায় করে, কোথায় আর্টারিটার কোর্স, এগুলো ভালো করে না জানলে এইসব প্রশ্নের অ্যান্সার করা যাবে না। পরীক্ষার কোশ্চেন ছিল জানুয়ারি 2020 এফসিপিএস পার্ট 1 এর কোশ্চেনটা ছিল রিগার্ডিং করোনারি আর্টারি বলে কিছু ইনফরমেশন দেওয়া ছিল। সো এই ধরনের কোশ্চেনগুলো এমসিকিউ বেসড কোশ্চেন হয় বেশি, আপনি যদি ভালো করে দখল না থাকে আপনি এই জায়গায় প্রশ্নের অ্যান্সার ভালো করতে পারবেন। আর এই সব জায়গায় কোশ্চেন যেহেতু রিপিটেড টপিকস বারবার আসে, সো এইসব কোশ্চেন্সের অ্যান্সার যদি আপনি মিস করেন তাহলে আপনি কিন্তু আরেকজনের থেকে পিছিয়ে গেলেন, আরেকজন কিন্তু ঠিক এটা কারেক্ট করবে। এরপরে আসেন যে লেকচার শিটের পেজ নম্বর 73 তে দেখেন একটা শক দেওয়া আছে, শকের নিচে একটা পয়েন্ট ভেরিয়েশন, খেয়াল করে দেখেন। বলা হচ্ছে যে এসএ নোডের ব্লাড সাপ্লাই একটা ভেরিয়েশন, ইম্পর্টেন্ট একটা ভেরিয়েশন দেখানো হয়েছে। বলা হয়েছে যে এসএ নোড 60% লোকের ক্ষেত্রে এসএ নোড সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি এন্ড 40% লেফট করোনারি আর্টারি। এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে, অনেকে মনে করেন যে এটা যদি হয় এসএ নোড, এই এসএ নোডের 60% এই 60% এর মধ্যে আছে রাইট করোনারি আর্টারি এন্ড 40% এর মধ্যে আছে লেফট করোনারি আর্টারি। এটা অনেকে মনে করেন এবং ভুল উত্তর দাগান। দিস ইজ আ মিসকনসেপশন। নো, এসএ নোড অলওয়েজ একটা আর্টারি দিয়ে সাপ্লাই পায়, আইদার রাইট করোনারি আর্টারি অথবা লেফট করোনারি আর্টারি, কখনো দুটো একসাথে এসএ নোডের মধ্যে আসতে পারে না। এইটা যেখানে যে কথাটা লেখা আছে তার অর্থ হচ্ছে আমার সামনে যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জনের মধ্যে অ্যানালাইসিস করে দেখা যাবে যে 60 জন ব্যক্তির এসএ নোডে রাইট করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই দিয়েছে, বাকি 40 জনের এসএ নোডে লেফট করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই দিয়েছে। কিন্তু কখনো এমন না যে একজনের এসএ নোডের মধ্যে রাইট করোনারি ঢুকেছে লেফট করোনারি ঢুকেছে, এটা নয়। তাহলে 60% লোকের ক্ষেত্রে এসএ নোড পাবো রাইট করোনারি আর্টারি এন্ড 40% কেসে পাবো লেফট করোনারি আর্টারি। পরের প্রশ্ন, আপনাদের মনের কাছে কখনো প্রশ্ন জাগে না যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে ভাইটাল কি? এসএ নোড। এসএ নোড যদি একবার একটু স্টপ হয়ে যায় তাহলে আর কিছু লাগে? নাথিং। একবার এসএ নোড স্টপ তো এভরিথিং স্টপ। তাহলে যেই জিনিসটা আমাদের বেঁচে থাকার জন্য ভাইটাল, যে এসএ নোড ছাড়া আমাদের লাইফ 1 মিনিটও থাকবে না, সেই এসএ নোডের কেন এত বড় ভেরিয়েশন? কারো 60% মানে কি প্রায় 50-50। তাহলে 50% লোকের ক্ষেত্রে এসএ নোড ইজ রাইট করোনারি আর্টারি, আরেক 50% দেখা যাবে লেফট করোনারি আর্টারি। কত বড় একটা গ্রস ভেরিয়েশন হয়, এটাকে নিয়ে কেন এরকম একটা ভেরিয়েশন? এটা যদি এমন হতো যে 1 লক্ষ লোকের মধ্যে একজনের এসএ নোডের ডিফারেন্স, তাহলে ধরে নিতাম দিস ইজ অ্যানোমালাস ডেভেলপমেন্টাল অ্যানোমালি, বাট 50-50 লোকে কখনো ডেভেলপমেন্ট অ্যানোমালি হতে পারে না। এটা একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আমরা জানি যে হার্টের ডেভেলপমেন্ট হয়েছিল প্রিমিটিভ হার্ট টিউব থেকে। প্রিমিটিভ হার্ট টিউবের আগে দুটো হার্ট টিউব ছিল, রাইট এন্ড লেফট। এই দুটো হার্ট টিউব এসে জোড়া লেগে তৈরি হয় কমন হার্ট টিউব। সেই কমন হার্ট টিউব থেকে ডেভেলপমেন্ট হয় হার্টের। স্টাডি করে দেখা গেছে যে এসএ নোডের ডেভেলপমেন্ট হয়েছিল ফ্রম দ্য লেফট হার্ট টিউব। এসএ নোডের ডেভেলপমেন্ট হয়েছে ফ্রম দ্য লেফট হার্ট টিউব। এই জন্য দেখা যায় শতকরা 40% লোকের ক্ষেত্রে 100 জনের মধ্যে 40 জনের এসএ নোডে যেখান থেকে জন্ম নিয়েছিল এসএ নোড, দ্যাট ইজ লেফট হার্ট টিউব থেকে, সেখান থেকে তার ব্লাড সাপ্লাই নিয়ে এসেছে। সো 40% লোকের ক্ষেত্রে এসএ নোড গেটস ব্লাড সাপ্লাই ফ্রম দ্য লেফট করোনারি আর্টারি। আর 60% লোকের ক্ষেত্রে দেখা গেছে যে না, এসএ নোড লেফট সাইড থেকে ডেভেলপমেন্ট হলেও ফাইনাল পজিশন নিয়েছে রাইট এট্রিয়ামের মধ্যে। সো যেখানে সে ফাইনাল পজিশন নিয়েছে সেখান থেকে সে ফাইনালি ব্লাড সাপ্লাই নিচ্ছে। এই জন্য দেখা যায় যে 60% লোকের ক্ষেত্রে এসএ নোড ইজ সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, অর্থাৎ যেখানে সে ফাইনাল পজিশন নিয়েছে সেখান থেকে ব্লাড সাপ্লাই নিয়েছেন। আর 40% লোকের ক্ষেত্রে ব্লাড সাপ্লাই নিয়েছে ফ্রম দ্য ডেভেলপমেন্ট, যেখান থেকে তার ডেভেলপমেন্ট হয়েছিল, ইট ইজ ফ্রম লেফট সাইড, সেখান থেকে। এই তথ্যগুলো আছে ল্যাংম্যানস ইমরোলজি বইয়ের মধ্যে, করোনারি কার্ডিয়াক সিস্টেমের ডেভেলপমেন্টের মধ্যে দেখবেন এই কথাগুলো লেখা আছে। দ্য ডেভেলপমেন্ট ইজ ফ্রম দ্য লেফট হার্ট টিউব। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। 73 নম্বর পেজে টেবিলের নিচে ভেরিয়েশন বলে যে দুটো বুলেট আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বেন। এন্ড এই ছবিটা নিচে দেখেন কার্ডিয়াক ডোমিনেন্স, অর্থাৎ পোস্টো ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ রাইট থেকে আসবে না লেফট থেকে আসবে সেটার উপরে ডিপেন্ডস করে কার্ডিয়াক ডোমিনেন্স বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এই দুটো কথা পড়ে নেবেন।
এরপরে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্টের ডেভেলপমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার আগে একটু 75 নম্বর পেজটা দেখে নেন। 75 নম্বর পেজে দেখেন ভেনাস ড্রেনেজ অফ হার্ট বলে একটা কথা আছে। ভেনাস ড্রেনেজ অফ হার্ট, দ্যাট ইজ করোনারি সাইনাস সিস্টেম, এটা নিয়ে আমরা ডিসকাস করেছি। এর ডিটেইলিং পড়তে হবে, ইনক্লুডিং দ্য ট্রাইবিউটরিজ। পরীক্ষার কোশ্চেন আসে করোনারি সাইনাসে ড্রেন করে না কোন কোন ভেসেল, অথবা কোন কোন ভেসেল ড্রেন করে, সিঙ্গেল বেসড কোশ্চেন অর এমসিকিউ কোশ্চেন, দুটোর জন্য ইম্পর্টেন্ট। এবং দেখেন যে করোনারি সাইনাসের ডেভেলপমেন্ট যে কথাটা আছে লাস্ট লাইনটা, ডেভেলপমেন্ট অফ করোনারি সাইনাস ফ্রম দ্য লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এখন আসেন আমরা যে তথ্যটা পড়বো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্ট। অনেকক্ষণ ধরে ক্লাস করতে করতে অফকোর্স আপনারা টায়ার্ড হবেন। এই সময় যদি আবার ডেভেলপমেন্ট পড়তে হয় অবশ্যই এটা আরও বেশি কষ্টকর হয়ে যায়। হার্টের ডেভেলপমেন্ট পড়ার আগে একটু লম্বা ডিপ ব্রেথ নিয়ে নেন, তাহলে দেখবেন যে আপনি রিল্যাক্সড হয়ে যাবেন। সো যেহেতু আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস পড়বো এবং দিস ইজ দ্য ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট টপিক, সো রিল্যাক্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এমবিবিএস যখন আমরা ক্লাস শুরু করেছিলাম আমাদের দুটো ক্লাস দুইভাবে হতো। একটা হচ্ছে অ্যানাটমির ডেমো ক্লাস, দ্যাট ইজ অস্টিওলজি ক্লাসগুলো হতো টুলের উপরে বসে, কাঠের টুলের উপরে বসে যে ক্লাসগুলো হতো, আমাদের ক্লাস টিচার টিউটোরিয়াল টিচাররা ক্লাসগুলো নিতেন। আরেকটা ক্লাস হতো হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি, সেটা আমাদের লেকচার গ্যালারিতে হতো। তো হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি ক্লাসগুলো চলতো একদিকে লেকচার হিসেবে, আর ডেমো ক্লাসগুলো হতো টিউটোরিয়াল রুমে। টিউটোরিয়াল ক্লাসগুলো ডিউ টাইমে শেষ হতো এবং এক্সামগুলো হতো। বাট হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি যে ক্লাসগুলো শুরু হতো এটা কোনোদিন কারো শেষ হতো না, তার আগেই পরীক্ষা হয়ে যেত। এবং এটা রিয়েল ফ্যাক্ট ফর ইচ অ্যান্ড এভরি মেডিকেল কলেজ, যে সিস্টেমিক এমব্রায়োলজি শুরুর আগে আমাদের ক্লাস সব শেষ হয়ে যেত, ফার্স্ট প্রপ শেষ হয়ে যেত। এবং এটাই আসলে করতে হতো, তা নাহলে কখনো আমাদের ফার্স্ট প্রপ আর পার করা হতো না। সিস্টেমিক এমব্রায়োলজি সেই সময় না পড়লেও এখন আপনাকে পড়তে হবে ফর পাসিং দ্য এন্ট্রি এক্সাম। ডেভেলপমেন্ট অফ হার্ট তখন আমার পড়ার প্রয়োজন হয় নাই, বাট নাও ইট ইজ ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট অফ প্যানক্রিয়াস পরীক্ষায় আসে, সো বেশ কিছু ডেভেলপমেন্ট আপনাকে এখন পড়তে হবে যেটা আগে পড়ার দরকার হয়নি। হার্টের ডেভেলপমেন্ট পড়বো। ডেভেলপমেন্ট পড়তে হলে আমাদের দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের দেশে যারা সমতলে বাস করে, আমরা যারা সমতলের মানুষ আর আদিবাসী যারা ট্রাইবাল পাহাড়ে বাস করে, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। দেখবেন আদিবাসী মানুষ অনেক পরিশ্রমী হয়, তারা অনেক হার্ড ওয়ার্ক করতে পারে, বাট আমরা সমতলের মানুষগুলো অতটা পরিশ্রমী নেই, অল্পতে টায়ার্ড হয়ে যায়। দেখবেন যে আদিবাসী মহিলা একটা 9 মান্থস প্রেগনেন্সি নিয়ে, একটা ফুল টার্ম প্রেগনেন্সি নিয়ে আদিবাসী মহিলা পাহাড়ের তলদেশে আসলো, পানি নিল, পানি নিয়ে আবার উপরে উঠলো, দেন ওখানে যাবার নর্মাল ডেলিভারি হয়ে যায় পাহাড়ের উপরে উঠে। বাট আমাদের ক্ষেত্রে চিন্তা করেন, আমরা সমতলের মানুষটা হসপিটালে যে শুয়ে এপিডুরাল দিয়েও বাচ্চা বেরোয় না, রিয়েল ফ্যাক্ট। কারণ তারা অনেক বেশি স্ট্রেনাস অ্যাক্টিভিটি করতে পারে এবং তারা অনেক স্ট্রেস নিতে পারে। লাইক দ্যাট হার্টের ডেভেলপমেন্ট যখন আমরা পড়বো, হার্টের ডেভেলপমেন্টের মধ্যে দুটো পার্ট রয়েছে। এটা ফ্রম দ্য প্রিমিটিভ হার্ট টিউব, দ্যাট ইজ আদি হার্ট টিউব। আদিবাসীদের মতো এই হার্ট টিউব থেকে যে অংশটুকু ডেভেলপ করবে তারা অনেক বেশি স্ট্রেনাস, অনেক স্ট্রেস নিতে পারে। বাট বাকি অংশ থেকে যারা ডেভেলপ করবে সেটা এত বেশি স্ট্রেস নিতে পারে না। যেমন দেখেন এট্রিয়াম এর ক্ষেত্রে আমরা কি বলি, অ্যান্টেরিয়র রাফ পার্ট দ্যাট ইজ বেশি স্ট্রেস নিতে পারে, পোস্টেরিয়র স্মুথ পার্ট কম স্ট্রেস নিতে পারবে। ভেন্ট্রিকলের ক্ষেত্রে ইনফ্লোয়িং রাফ পার্ট এন্ড আউটফ্লোয়িং স্মুথ পার্ট। ইনফ্লোয়িং পার্ট অনেক লোড নিতে পারে, আউটফ্লোয়িং পার্ট কম লোড নিতে পারে। দিস থিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আদিবাসীদের ক্ষেত্রে যে ন্যাচারাল থিম, সেই থিমটা আমরা দেখবো হার্টের ডেভেলপমেন্টের মধ্যে এইটা একটা কাজে লাগে। হার্টের ডেভেলপমেন্টের জন্য আমাদের আরো একটা কনসেপশন ইম্পর্টেন্ট। আমাদের ধারণা যে হার্টের ডেভেলপমেন্ট হয়েছে থোরাসিক রিজিয়নে, বাট নো, হার্টের ডেভেলপমেন্ট হয়েছে সার্ভাইকাল রিজিয়নে। এটা আপনারা অনেকেই এখন হয়তো মানবেন না যে হার্টের ডেভেলপমেন্ট কেন সার্ভাইকাল রিজিয়নে হবে, হার্ট তো আসি থোরাক্সের মধ্যে। বাট আমি যখন আপনাকে যুক্তিতর্কে দেখাবো তখন আপনি এটা বিশ্বাস করবেন। খেয়াল করেন, দিস ইজ দ্য এমব্রায়ো। এটা যদি একটা এমব্রায়ো হয় তার ক্রানিয়াল ইন্ড হচ্ছে এইটা, কর্ডাল ইন্ড হচ্ছে এইটা। হার্টের ডেভেলপমেন্ট হয়েছিল এই জায়গা থেকে। দিস ইজ দ্য ক্রানিয়াল ইন্ড। এটা আপনাদের বিশ্বাস হবে না। এখন দেখেন হার্ট যখন ডেভেলপমেন্ট হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট যখন প্রসিড করে, তখন হার্টটা শিফটিং করে তার পজিশন ক্রানিয়াল থেকে সার্ভাইকাল রিজিয়ন থেকে চলে আসে সে থোরাসিক রিজিয়নে। এর অনেকগুলো যুক্তি আছে, ব্যাখ্যা আছে। খেয়াল করে দেখেন যে হার্টের ইনফিরিয়র সারফেসে অ্যাটাচড হয়ে থাকে একটা স্ট্রাকচার, সেটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম। এই ডেভেলপমেন্ট কোথা থেকে?
সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, এটি সার্ভাইকাল 4 মায়োটম থেকে ডায়াফ্রামের মাসকুলাসে আসে। সার্ভাইকাল 4 মায়োটম কোথায় থাকবে? সার্ভাইকাল রিজিয়নে। ইট প্রুভস দ্যাট ডায়াফ্রাম ডেভেলপড ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন। ডায়াফ্রামের ডেভেলপমেন্ট যদি সার্ভাইকাল রিজিয়ন থেকে হয়, তাহলে তার উপরে স্ট্রাকচার, দ্যাট ইজ হার্ট, এটা কোথা থেকে ডেভেলপ করবে? অবশ্যই সার্ভাইকাল রিজিয়ন থেকে। নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই কি? ফ্রেনিক নার্ভ। রুট ভ্যালু কত? সার্ভাইকাল 3, 4, 5। তার মানে ফ্রেনিক নার্ভ সাপ্লাইং দ্য ডায়াফ্রাম, ইট অরিজিন ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন 3, 4, 5। তাহলে ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে সাপ্লাই দিচ্ছে, এটাও প্রুভ করে যে ডায়াফ্রামের ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন। নাম্বার 3 পয়েন্ট, যেটা প্রুভ করে যে হার্টের ডেভেলপমেন্ট ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন, দেখবেন যে আমাদের বডিতে সিস্টেমগুলো ডেভেলপমেন্ট হয়েছে বাইল্যাটারাল, যেমন দুটো হাত, দুটো পা, লাইক দ্যাট। আমাদের যে ভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট হয়েছে সেটা বাইল্যাটারাল। কেমন? একটু যদি খেয়াল করেন যে দেখবেন যে আমাদের আর্টেরিয়াল সিস্টেম, অ্যাওরটিক আর্টস, এই যে আর্টেরিয়াল সিস্টেমগুলো দুই পাশ থেকে ডেভেলপমেন্ট হয়েছিল। যেমন দেখেন এইদিকে একটা অ্যাওরটিক আর্টস, সিমিলারলি এইদিকে একটা অ্যাওরটিক আর্টস, দুই পাশে দুইটা অ্যাওরটিক আর্টস ছিল। আমরা আগেই বলেছি যে রাইট সাইডে আমাদের ভেনাস সিস্টেম ডেভেলপড হয়, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, ভেনাস সিস্টেম রাইট সাইডে ডেভেলপড, আর লেফট সাইডে আর্টেরিয়াল সিস্টেম ডেভেলপড। তাহলে রাইট সাইডের এই যে অ্যাওরটিক আর্টস, এটা আস্তে আস্তে অবলিটারেট হওয়া শুরু করে। তার আগে যে ঘটনাগুলো ঘটে যায়, দেখবেন যে আমরা দুটো নার্ভ পড়ি, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, রাইট এন্ড লেফট। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। তাহলে ল্যারিঞ্জিয়াল নার্ভ, ল্যারিংস শুনে আপনার মনের মধ্যে কি হয়? ল্যারিঞ্জিয়াল নার্ভ কোথায় সাপ্লাই দেয়? অফকোর্স ল্যারিংসে। ল্যারিংস কোথায় থাকে? নেকের মধ্যে। তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কেন থোরাক্সের মধ্যে আসলো? দ্যাট ইজ মেডিস্টেনামে কেন আসলো? খেয়াল করে দেখেন, রাইট এন্ড লেফট দুটো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ছিল, দিস আর দ্য ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ, এবং এটা নেক রিজিয়নে ছিল। দিস ইজ দ্য রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ and this is the left recurrent laryngeal nerve. Right recurrent laryngeal nerve এই সাইডে যেহেতু আর্টারিয়াল সিস্টেম ডেভেলপ করে না, ভেনাস সিস্টেম ডেভেলপ করে, সো রাইট সাইডে রিকারেন্ট এই যে নার্ভটা, দুটো নার্ভই আটকা পড়েছিল অ্যাওরটিক আর্চের মধ্যে, রাইট এন্ড লেফটে। কিন্তু রাইট সাইডে যেহেতু কোনো আর্টারিয়াল সিস্টেম ডেভেলপ করে না, কোনো অ্যাওরটিক আর্চ থাকে না, বাট লেফট সাইডে অ্যাওরটিক আর্চ থাকে, এই লেফট সাইডে অ্যাওরটিক আর্চের মধ্যে আটকা পড়ে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। হার্ট যখন উইথ ডেভেলপমেন্ট, এমব্রায়ো যখন আরো বেশি ডেভেলপ করে, হার্ট যখন আনফোল্ডিং, এমব্রায়ো যখন আনফোল্ডিং হচ্ছে, হার্টের ডেভেলপমেন্ট কমপ্লিট হওয়ার পরে হার্ট যখন তার সার্ভাইকাল রিজন থেকে থোরাসিক রিজনে শিফট করে, এই পজিশনে চলে আসে, তখন অ্যাওরটিক আর্চের মধ্যে আটকা পড়ে থাকা লেফট সাইডে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ চলে আসে মেডিস্টেনামের মধ্যে, দ্যাট ইজ থোরাসিক রিজনে। বাট রাইট সাইডে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেহেতু রাইট সাইডে কোনো অ্যাওরটিক আর্চ নাই, সো সে নেক লেভেলই থেকে যায়। তাহলে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যাকচুয়ালি ইট ইজ দ্য কন্টেন্ট অফ নেক লেভেলে ল্যারিংসকে সাপ্লাই দেওয়ার জন্য, সেটা হার্টের পজিশন শিফটিং এর কারণে সার্ভাইকাল রিজন থেকে চলে আসে থোরাসিক রিজনে। এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের অবস্থান এটাও প্রুফ করে যে হার্টের ডেভেলপমেন্ট হয়েছিল সার্ভাইকাল রিজনে এবং পরবর্তীতে এটা শিফটিং হয়ে চলে এসেছে থোরাসিক রিজনে। ওকে, তাহলে এখন আমরা হার্টের ডেভেলপমেন্ট প্রপারে চলে যাব। হার্টের ডেভেলপমেন্ট বোঝার জন্য লেকচার শিটে পেজ নম্বর 78 নম্বর পেজে আসেন। 78 নম্বর পেজে দেখবেন যে একটা বাম দিকে, দ্যাট ইজ 77 নম্বর পেজে একটা সুন্দর জায়গা আছে, ছবি আঁকানোর জন্য জায়গাটা রাখা হয়েছে। আপনারা আমার সাথে একটা ফ্রি হ্যান্ডে হার্টের ডেভেলপমেন্টের ছবি আঁকাবেন, এবং এই ছবিটা যিনি একবার বুঝবেন তার জন্য হার্টের ডেভেলপমেন্ট কখনোই কোনোদিন আটকা পায় না, এবং খুব সিম্পলিফাইড হয়েছে। আমার সাথে একবার ড্রয়িং লেভেল করেন ছবিটা। এই ছবিটা আঁকানোর সময় উপরে নিচে দুই দিকে কিছু জায়গা রাখতে হবে, সো আপনি মাঝখান থেকে শুরু করবেন। আমরা ছোট ছোট কয়েকটা গোল্লা আঁকাবো এবং হার্টের ডেভেলপমেন্ট আমাদের পড়া এখানে শেষ হয়ে যাবে। তো আমরা যদি বলি প্রথম একটা গোল্লা আঁকান, এইরকম একটা হাফ গোল্লা মতো, দিস ইজ ওয়ান, এটার নাম দিবেন প্রিমিটিভ ভেন্ট্রিকল। দিস ইজ প্রিমিটিভ ভেন্ট্রিকল। আমরা আরো একটা গোল্লা আঁকাবো, তার নিচে আরেকটা গোল্লা আঁকান, এই একটা গোল্লা আঁকালাম। হ্যাঁ, এই গোল্লাটার আমরা নাম দেব প্রিমিটিভ অ্যাট্রিয়াম। দুটা গোল্লা আমাদের আঁকানো হয়ে গেল, আপনাদের আঁকানো হয়েছে? ওকে, এই দুটা গোল্লা আঁকাইতে পারলে হার্টের ডেভেলপমেন্ট 80% পড়া শেষ। এখন আমরা বাকিটুকু দেখব। আমরা আরেকটা গোল্লা আঁকাইতে চাই উপরের দিকে, এই গোল্লাটার নামকে বলা হয় বালবাস কর্ডিস। বালবাস কর্ডিস,
এই গোলাটাকে দুটো ভাগে ভাগ করব। এই বক্সটাকে দুই ভাগে ভাগ করলে তার একটা প্রক্সিমাল একটা ডিস্টাল অংশ তৈরি হয়। প্রক্সিমাল অংশের নাম হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য বালবাস কর্ডিস। ডিস্টাল হাফের একটা নাম আছে, এটাকে বলা হয় ট্রাঙ্কাস আর্টারিওসাস, টিএ, ট্রাঙ্কাস আর্টারিওসাস। এরপর আসে নিচের দিকে, এত বড় একটা স্তম্ভ আঁকালাম আমরা, একটা স্ট্রাকচার, এটা তো এমনি এমনি থাকবে না, ইট নিডস স্ট্যান্ড। তো দুটো ঠ্যাং আঁকাই দেন, দুটো ঠ্যাং দুদিকে আমরা আঁকাই দিতে পারি, এই বড় একটা ঠ্যাং দিলাম, এই বড় একটা ঠ্যাং দিলাম, দুই পাশে দুইটা ঠ্যাং আঁকাই দিলাম। এই ঠ্যাংগুলোকে বলা হয় সাইনাস ভেনোসাস। তাহলে একটা রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, একটা লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। আমাদের এই ছবিটা যদি দেখেন, এই ছবিটাই মূলত আঁকানো হয়েছে। দিস ইজ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল, দিস ইজ প্রিমিটিভ অ্যাট্রিয়াম, দিস ইজ দ্য বালবাস কর্ডিস এন্ড দিস আর দ্য সাইনাস ভেনোসাস। লেকচার শিটে পেজ নম্বর 78 দেখেন এই ছবিটাই আঁকানো আছে। তবে আমার সাথে যারা ফ্রি হ্যান্ডেড ড্রয়িং লেভেল করছেন তাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। এখন আমরা দেখবেন যে কত সূত্রের মতো সুন্দর করে কথাগুলো সব মিলে যায়। এখন আসেন ভেন্ট্রিকল। তাহলে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে বোথ ভেন্ট্রিকলের কোন পার্ট ডেভেলপ করবে আপনাদের কি মনে হয়? আমরা একটু আগে আদিবাসী নিয়ে কথা বলেছি। তাহলে বোথ ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্ট ডেভেলপ ফ্রম প্রিমিটিভ ভেন্ট্রিকল। ওকে, ইয়েস। তাহলে এখন ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট কোথা থেকে আসবে? তাহলে বোথ ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্ট যদি যেখানে বেশি স্ট্রেস নিতে পারবে সেটা ডেভেলপ ফ্রম দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল, তাহলে আউটফ্লোয়িং পার্ট কোথা থেকে আসবে? নিচের দিকে তো অ্যাট্রিয়ামের জায়গা, সেই দিকে আসার উপায় নেই, উপরের দিকে উঠতে হবে। তাহলে উপরের দিকে কি বালবাস কর্ডিসের প্রক্সিমাল হাফ, তার মানে বোথ ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্ট ডেভেলপ ফ্রম দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল এন্ড আউটফ্লোয়িং পার্ট অফ বোথ ভেন্ট্রিকল ডেভেলপ ফ্রম বালবাস কর্ডিসের প্রক্সিমাল হাফ থেকে। ক্লিয়ার? ভেন্ট্রিকল শেষ। এখন দেখেন ভেন্ট্রিকল থেকে দুটো স্ট্রাকচার বের হয়, দুটো ট্রাঙ্ক, একটা অ্যাসেন্ডিং আউটার, একটা পালমোনারি ট্রাঙ্ক। এই ট্রাঙ্কগুলো কোথা থেকে ডেভেলপ করবে? ফ্রম দ্য ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাঙ্ক থেকে ট্রাঙ্কি ডেভেলপমেন্ট। তাহলে ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্ট পেলাম, আউটফ্লোয়িং পার্ট পেলাম, এবং ভেন্ট্রিকল থেকে যে দুটো স্ট্রাকচার বের হয়, অ্যাসেন্ডিং আউটার, একটা পালমোনারি ট্রাঙ্ক, ডেভেলপ ফ্রম দ্য ট্রাঙ্কাস আর্টারিওসাস। তাহলে আমাদের এক সিস্টেম শেষ, ভেন্ট্রিকুলার সিস্টেম। তাহলে বোথ অ্যাট্রিয়ামের অ্যান্টেরিয়র রাফ পার্ট কোথা থেকে ডেভেলপ করবে? ফ্রম প্রিমিটিভ অ্যাট্রিয়াম। এখন বাদ থাকে কে? পোস্টেরিয়র স্মুথ পার্ট। একটা জিনিস খেয়াল করে দেখেন যে হার্টের কোনো দাম থাকতো না যদি না হার্টের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড লাংস থেকে না আসতো। তাহলে লেফট অ্যাট্রিয়ামে চারটা পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড আসে লাংস থেকে। চারটা পালমোনারি ভেন যখন লেফট অ্যাট্রিয়ামে ঢুকে ডেভেলপমেন্টালি, ওই সময় তারা অ্যাবজর্পশনস হয়ে লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট ফর্মেশন করে ফেলে। সো লেফট অ্যাট্রিয়ামের অ্যান্টেরিয়র পার্ট আসতেছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে, বাট পোস্টেরিয়র স্মুথ পার্ট ফ্রম দা পালমোনারি ভেন, চারটা পালমোনারি ভেন অ্যাবজর্পশন হয়ে তৈরি হয়ে যাচ্ছে। পার্ট এসেছে ফ্রম প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে, পোস্টেরিয়র স্মুথ পার্ট আসে ফ্রম দা রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে। আমাদের বেঁচে গেল কে? বেঁচে গেল হচ্ছে লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস। এটা আমাদের এখন এক্সট্রা বেঁচে গেছে। তাহলে লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস এখন কি করবে? ভেরি ভাইটাল একটা স্ট্রাকচার তৈরিতে কাজে লেগে যায়। আমরা পড়েছি যে হার্টের ভেনাস ড্রেনেজ নাম কি? করোনারি সাইনাস। করোনারি সাইনাসের ডেভেলপমেন্ট হয় ফ্রম দ্য লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস। দিস ইজ দ্য টোটাল ডেভেলপমেন্ট অফ হার্ট। লেকচার শিটে পেজ নম্বর 78 বের করেন। 70 আমি যেই স্লাইডগুলো দেখাচ্ছি এগুলো সবে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 78 এ দেখেন ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট বলে যে জায়গাটি আছে 1 2 3 4 5 6, দিস ইজ ইনফিনিটিভ স্টার, এই কথাগুলোই দেওয়া আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখেন রাইট অ্যাট্রিয়ামের ডেভেলপমেন্টাল পার্ট, যে কথাগুলো বললাম এগুলোই আছে। লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের মাত্র দুটো পয়েন্ট এ এন্ড বি মুখস্থ করে ফেলবেন, এন্ড ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে তিনটা পয়েন্ট, এই এবি, এই তিনটা পয়েন্ট মুখস্থ করে ফেলবেন। দেন আমাদের টোটাল হার্টের ডেভেলপমেন্ট শেষ। এখন একটু খেয়াল করেন, এই ছবিটা দেখে আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন হয় না? কনফিউশনটা হচ্ছে আমরা সারা জীবন পড়ছি হার্টকে যদি এভাবে ধরি উপরে অ্যাট্রিয়াম নিচে ভেন্ট্রিকল, তাই না? কিন্তু এই ছবিতে কি আঁকিয়েছে? উপরে ভেন্ট্রিকল নিচে অ্যাট্রিয়াম, উল্টা হয়ে গেছে না? এটা ভেন্ট্রিকল নিচে অ্যাট্রিয়াম, উল্টা হয়ে গেল তো। ইজ ইট রং? নো, এটা ঠিক। হার্টে যখন ডেভেলপমেন্ট হয় তখন একটা রোটেশন হয়, এই ভেন্ট্রিকলটা ঘুরে নিচের দিকে নামে আর অ্যাট্রিয়ামটা ঘুরে উপরের দিকে ওঠে, তখন তার পজিশন সঠিক পজিশনে চলে আসে। এই ছবিটা দেখেন,
This is the development of what? This is the embryonic disc. এখানে দেখেন this is the cervical region, cranial end, স্টার সন্ধ্যা তারার মতো জল করতেছে যে জায়গাটা, এইটা হচ্ছে কার্ডিওজেনিক এরিয়া। খেয়াল করতে পারছেন, দিস ইজ দ্য কার্ডিওজেনিক এরিয়া। তার মানে এই ছবিটা প্রুভ করে কি হার্টের ডেভেলপমেন্ট হয়েছে ফ্রম দ্য সার্ভিক্যাল রিজন অথবা ক্রানিয়াল এন্ড থেকে। তারপর দুটো এসে পাশাপাশি দুটো হার্ট টিউব, যেখানে লেফট হার্ট টিউব থেকে জন্ম নিয়েছিল এসেনোডের লেফট হার্ট টিউব, দেন দুটো হার্ট টিউব ফিউশন হয়ে তৈরি হলো কমন হার্ট টিউব। কমন হার্ট টিউব হ্যাজ 4 পার্টস, যেটা আমরা অলরেডি ছবি আঁকিয়ে ডিসকাস করেছি। সেখান থেকে বিভিন্ন পোর্শনে ডেভেলপমেন্ট হয়। এখন একটু খেয়াল করেন, এই যে এখানে প্রিমিটিভ ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়াম, এটা রোটেশন হয়, রোটেশন হয়ে ভেন্ট্রিকলের ঘাড়ের উপরে বসে পড়ে কে? অ্যাট্রিয়াম। ফাইনালি ভেন্ট্রিকলের ঘাড়ের উপরে এসে বসে পড়লো অ্যাট্রিয়াম। ভেন্ট্রিকলের ঘাড়ের উপরে অ্যাট্রিয়াম যে একটা রোটেশন করে ঘুরে এসে বসে, খুব মজার একটা জিনিস, আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে দেখাবো। এবং এই ভিডিও ক্লিপটা এতই ছোট যে ব্লিঙ্কিং অফ আই শেষ হয়ে যেতে পারে। সো আপনি যদি এখন ব্লিঙ্কিং অফ আই করতে থাকেন তাহলে এটা মিস করবেন, এটা মজার জিনিস মিস করবেন। তাহলে ব্লিঙ্কিং অফ আই করা যাবে না, এখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো, তাহলে আপনি দেখবেন যে কি সুন্দরভাবে ভেন্ট্রিকুলার ঘাড়ে পড়ে এসে অ্যাট্রিয়াম এসে বসতেছে। তো রেডি তো সবাই? ব্লিঙ্কিং অফ আই করা যাবে না। আমরা এখন দেখব ভেন্ট্রিকুলার ঘাড়ের উপরে অ্যাট্রিয়াম কিভাবে এসে বসতেছে বাই ডেভেলপমেন্ট। খেয়াল করেন, দিস ইজ দ্য প্রিমিটিভ হার্ট টিউব। দুটো হার্ট টিউব এসে জোড়া লাগলো পাশাপাশি। এর 4টা পার্ট রয়েছে, ট্রাঙ্কাস অ্যাড্রেসেস, বালবাস কর্ডিস, প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, 4টা পার্ট, এন্ড দিস আর দ্য সাইনাস ভেনাসাস। এখন দেখেন ভেন্ট্রিকলের ঘাড়ের উপরে অ্যাট্রিয়াম এসে কিভাবে বসতে, এই যে ঘুরে এসে বসে পড়লো। যারা মিস করছেন ভালো করে দেখে নেন, ভেন্ট্রিকলের ঘাড়ে পড়ে এসে অ্যাট্রিয়াম ঘাড়ের উপর যেয়ে বসে পড়লো। ওকে, this is the development of heart. এখন আসেন লেকচার শিটে পেজ নম্বর 78 নম্বর পেজে দেখেন, ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট অফ হার্ট, ইনফিনিটিভ স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবটুকু পড়তে হবে 1 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত। এরপর আসেন পরের পৃষ্ঠায়, আসেন পেজ নম্বর 80 নম্বর পেজে আসেন। 80 নম্বর পেজে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি। 81 নম্বর পেজে দেখেন ফাইলোড স্টেটালজি বলে একটা শব্দ আছে, কনজেনিটাল অ্যানোমালি। 80 and 81 নম্বর, এই দুটো পেজ ফর সবার জন্য ইম্পর্টেন্ট, বাট স্পেশালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পেডিয়াট্রিক সার্জারিতে যারা পাঠন করবেন, পেডিয়াট্রিক্সে যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা খুব গুরুত্ব সহকারে পড়বেন যে কনজেনিটাল অ্যানোমালি, ডেভেলপমেন্টাল অ্যানোমালি, স্পেশালি রাইট টু লেফট শান্ট, দ্যাট ইজ সায়ানোটিক হার্ট ডিজিজ, দ্যাট ইজ ফাইলোড স্টেটালজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 80 নম্বর পেজের একদম নিচের দিকে দেখেন ফাইলোড স্টেটালজি আর সায়ানোটিক হার্ট ডিজিজ। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি ফর পেডিয়াট্রিক সার্জারি। ফাইলোড স্টেটালজিতে কি কি থাকে? 4টা ডিজিজ রয়েছে, 4টা একদম মুখস্থ করে রাখবেন। এরপর দেখেন ফিটাল সার্কুলেশন পড়ার আগে আমরা আরেকটু স্কিপ করে 74 নম্বর পেজে আসতে চাই। 74 নম্বর পেজে দেখেন একদম উপরের দিকে কন্ডুইটস অফ করোনারি আর্টারি। তার মানে আমাদের যখন হার্টে ব্লক হয়, বাইপাস সার্জারি করি, বাইপাস সার্জারি করার সময় আমরা যেই ভেসেলগুলো ইউজ করি সেগুলোর নাম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ধরুন হার্টের এই লেভেলে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে এই ব্রাঞ্চ বরাবর এখানে একটা ব্লক আছে, সো তার ডিস্টাল পার্টি স্কিমে ডেভেলপ করছে, সো ব্লাড সাপ্লাই হ্যাম্পার হচ্ছে। তাহলে আমরা রাস্তাঘাটে যখন জ্যাম বাঁধে আমরা কি করি? একটা বাইপাস রুট দিয়ে গাড়ি চালিয়ে চলে যাই, লাইক দ্যাট। হার্টের এখানে একটা ব্লক, ডিস্টাল পার্টে ব্লাড সাপ্লাই যাচ্ছে না, তাহলে আমি যদি এমন একটা কাজ করি, কোথাও থেকে একটা ভেসেল নিয়ে এসে নর্মাল পার্টের সাথে ব্লকের পরবর্তী অংশের সাথে যদি অ্যানাস্টোমোসিস করে দিই, তাহলে উপর থেকে নিচের দিকে ব্লাড সাপ্লাই নর্মাল হয়ে যাবে। দিস ইজ কল্ড বাইপাস সার্জারি, রুটকে বাইপাস করা। বাট এই বাইপাস সার্জারি আমার আপনার জানা ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, conduits of coronary artery which are used in bypass surgery. লেকচার শিটে পেজ নম্বর 74 এ দেখেন উপরের দিকে 1 2 3 4 5 5টা নাম দেওয়া আছে। এই 5টা নাম একদম মুখস্থ করে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, ফর এভরি ফ্যাকাল্টি। এরপরে আসেন আমরা যেই পেজে ছিলাম 80 নম্বর পেজে ছিলাম, ফিটাল সার্কুলেশন। এটা সবার জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড গাইনিকোলজিস্ট, সেদের জন্য ইম্পর্টেন্ট।
আফটার বার্থ ফলোইং চেঞ্জেস অকার, জন্মের পরপরই কি কি চেঞ্জগুলো হয়। আমরা জানি যে ফিটাল লাং ইজ নট ম্যাচিউরড, সো ফিটাল লাং নন ফাংশনিং, অক্সিজেনেশন করতে পারে না, সো প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড যায় ফিটাসে। তাহলে কিছু কিছু জায়গায় বাইপাসিং ঘটে ইন দ্য সার্কুলেশন, এই বাইপাস জায়গাগুলো বন্ধ হবে। আমরা যদি এই আমরা দেখেছি এফসিপিএস পার্টন জুলাই 2019, জানুয়ারি 2020, মানে এক সেশন এবং কনজিকিউটিভলি তার পরের সেশনে এই কোশ্চেন্সটা এসেছে। এই ছবিটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের এখানে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই ছবিতে দেখেন যে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য প্লাসেন্টা, ম্যাটারনাল প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড আম্বিলিকাল ভেন হয়ে বাচ্চার ফিটাসের শরীরে ঢুকলো। দেন এটা লিভারের মধ্যে, লিভারকে বাইপাস করলো ভায়া দা ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস ভেনোসাস দিয়ে লিভারকে বাইপাস করে চলে গেল। তাহলে এখানে একটা বাইপাস চ্যানেল, যেখানে যেখানে বাইপাস ঘটবে সেই জায়গাগুলো ক্লোজার হয়ে যাবে, সেখানে চেঞ্জ হবে আপনার বার্থ। নাম্বার 1 বাইপাস চ্যানেল। এরপর এটা ইনফিরিয়র ভেনা কাভাতে আসলে, ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসলো। রাইট অ্যাট্রিয়াম থেকে নর্মালি ব্লাড যাওয়া উচিত ছিল রাইট ভেন্ট্রিকলে, বাট রাইট ভেন্ট্রিকলে না যেয়ে এটা সরাসরি ফোরামেন ওভালি দিয়ে লেফট ভেন্ট্রিকলে চলে আসলো। দিস ইজ এ বাইপাস চ্যানেল, সো ইট উইল বি ক্লোজড লেটার। লেফট অ্যাট্রিয়াম থেকে দেখেন ব্লাড চলে গেল লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং আউটা, আর্চ অফ দ্য আউটা হয়ে ডিসেন্ডিং থোরাসিক আউটা হয়ে আম্বিলিকাল আর্টারি হয়ে ব্লাড চলে আসলো প্লাসেন্টার মধ্যে। যাত্রাপথে আরেকটা জায়গায় পরিবর্তন আসে, সেটা হচ্ছে খেয়াল করেন রাইট ভেন্ট্রিকলে যে সামান্য পরিমাণ ব্লাড ঢুকেছিল সেই ব্লাডটুকু তো বেরোনো লাগবে। তাহলে রাইট ভেন্ট্রিকলে এই ব্লাডগুলো পালমোনারি ট্রাঙ্ক হয়ে বেরোনোর সময় আর্চ অফ দ্য অ্যাওর্টার সাথে একটা কানেকশন তৈরি করে, দিস ইজ কল্ড ডাক্টাস আর্টারিওসাস। এই ডাক্টাস আর্টারিওসাস দিয়ে ব্লাডগুলো ওর মধ্যে ড্রেন করে দেয় আর্চ অফ দ্য অ্যাওর্টার মধ্যে। তাহলে দিস ইজ এ বাইপাস চ্যানেল। তাহলে এখন জন্মের পরে এই জায়গাগুলোতে পরিবর্তন ঘটবে। লেকচার শিটে পেজ নম্বর 80 তে দেখেন একটা শক দেওয়া আছে উপরের দিকে, চেঞ্জেস আফটার বার্থ, দিস ইজ ইনফিনিটিভ স্টার সবার জন্য। কি কি চেঞ্জ গুলো হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়তে হবে, আমি ডিসকাস করেছি। এখন আসেন ডাক্টাস আর্টারিওসাস যখন অবলিটারেশন হয়ে যাবে জন্মের পরে নাম কি হবে, দিস ইজ কল্ড লিগামেন্টাম আর্টারিওসাম। লেকচার শিটে পেজ নম্বর 85 এ আসেন। 85 নম্বর পেজে দেখেন আমরা এখন যেটা পড়বো এইটার নাম কি, এই ছবিতে এই সাদা এই স্ট্রাকচারটার নাম কি, দিস ইজ কল্ড লিগামেন্টাম আর্টারিওসাম। তার মানে আর্চ অফ দ্য অ্যাওর্টা এন্ড পালমোনারি ট্রাঙ্কের মাঝখানে যে কানেকশনটা ছিল ডাক্টাস আর্টারিওসাস, পরবর্তীতে এটা নাম হয়ে গেছে লিগামেন্টাম আর্টারিওসাম, দিস ইজ কল্ড লিগামেন্টাম আর্টারিওসাম। এখন যদি এমন একটা অ্যানোমালাস ঘটনা ঘটে ডেভেলপমেন্টালি অথবা একবার যাই হোক না কেন, যে এই লিগামেন্টাম আর্টারিওসামে জাস্ট ডিস্টালি এই বরাবর আর্চ অফ দ্য অ্যাওর্টা ন্যারোইং হয়ে গেল, এটাকে বলা হয় কোরাক্টেশন অফ অ্যাওর্টা। এই ন্যারোইং এর ফলে ব্লাড সাপ্লাই উপরের দিকে বেশি হবে না লোয়ার এক্সট্রিমিটিতে বেশি হবে। দেখেন এই তিনটা ব্রাঞ্চ দেওয়ার পরে ন্যারোইং হচ্ছে, সো আপার এক্সট্রিমিটিতে প্রচুর ব্লাড সাপ্লাই থাকবে, হেড নেক রিজনে হিউজ অফ ব্লাড সাপ্লাই, বাট ট্রাঙ্ক অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিতে ব্লাড সাপ্লাই উইল বি স্ক্যান্টি, বিকজ এই ন্যারোইং এর ফলে নিচের দিকে ব্লাড যেতে পারতেছে না আর উপরের দিকে ওভারফ্লো অফ ব্লাড হচ্ছে। This condition is called correction of aorta. Lecture sheet page number 85 এ দেখেন উপরের দিকে correction of aorta. This is a infinitive star topics. এর associated কি syndrome রয়েছে এবং কি কি complication গুলো হয়, these are very important. This is 3 types, preductal, ductal, postductal. সবগুলো কথা important, গুরুত্ব সহকারে এগুলো পড়ে নেবেন। This is the correction of aorta. This is the ductus arteriosus, so distally narrowing. So then lower extremity the blood supply is very reduced and upper extremity the overflow of the blood. এই পেজে দেখেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা একটা দেওয়া আছে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা নিচের দিকে রিলেশন গুলো একটু পড়তে হবে। রিলেশনের নিচে দেখেন যে ব্রাঞ্চেস অফ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এই ব্রাঞ্চ গুলোর নাম পড়ে নেবেন। এবং আমরা যদি একটু ব্যাকে আসি লেকচার শিটে 82 নম্বর পেজে দেখেন অ্যাওর্টা নিয়ে কিছু কথাবার্তা আছে, অ্যাওর্টা থেকে কিছু কথা পড়তে হবে, স্পেশালি দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে দুটো ব্রাঞ্চ দ্যাট ইজ রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। লেকচার শিটে পেজ নম্বর 83 তে দেখেন আর্চ অফ দ্য অ্যাওর্টা, এটা একটু পড়তে হবে যে ব্রাঞ্চগুলো কি কি আছে, আমরা অলরেডি জানি এগুলো। এরপর আসেন 84 নম্বর পেজে দেখেন একদম উপরের দিকে ডাবল স্টার দেওয়া, এটাকে আপনি ইনফিনিটিভ স্টার বানান, অ্যান্টি রিলেশন অফ দ্য 4 নার্ভস ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, এই রিলেশনটা পড়বেন। নিচে যে ক্লিনিক্যাল কোরিলেশন, এটা ফর এফসিপিএস জেনারেল সার্জারি তাদের জন্য। দেন 85 নম্বর পেজে আমরা ডিসকাস করেছি। এরপরে আসেন 87 নম্বর পেজে দেখেন ইন্টারনাল থোরাসিক আর্টারি,
ইন্টারনাল থোরাসিক আর্টারি, এর অরিজিন কোথায় থেকে হয়, কোর্স ব্রাঞ্চেসগুলো পারলে পড়বেন। দেন আসেন লেকচার শিটে পেজ নম্বর 89 আমরা ডিসকাস করেছি। 90 নম্বর পেজে আসে। 90 নম্বর পেজে দেখেন সুপিরিয়র ভেনা কাভা বলে কথা আছে। ফরমেশন, লেন্থ, কোন লেভেলে এটা ফরমেশন হয়, দিস আর ইম্পর্টেন্ট ইনফরমেশনস। আর নিচের দিকে দেখেন ট্রাইবিউটারিজ অফ সুপিরিয়র ভেনা কাভা, চারটে ট্রাইবিউটারিজ আছে পড়তে হবে, কোন কোন এরিয়া ড্রেন করে এগুলো একটু পড়তে হবে। দেন 91 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলে লাস্ট যে প্যারাটা, দিস ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য ইউজিং অফ সুপিরিয়র ভেনা কাভা টু অ্যাক্সেস দ্য ইনফেরিয়র ভেনা কাভা। এই কথাটার সাথে কিছু রিলেভেন্ট কথা আছে, একটু পড়ে নেবেন। এরপর আসেন 34 নম্বর পেজে, লেকচার শিটের 34 নম্বর পেজ, লাংস। লাংস টপিক্সটা আমাদের এখন মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, সো আমরা নামাজের ব্রেকের পরে লাংস টপিক্সটা পড়ব এবং এরপরে আমাদের দুটো ইম্পর্টেন্ট টপিক্স, লাংস অ্যান্ড দেন দ্য ব্রেস্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই সাথে ছোট ছোট কিছু টপিক্স আছে, দোজ আর ইম্পর্টেন্ট ফর এক্সাম। এগুলো পড়া শেষে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো হোপফুলি উই এক্সপেক্ট দ্যাট আমাদের উইদিন 7 PM আমাদের লেকচার শেষ হবে। থ্যাংক ইউ।